প্রত্যেকটা গল্পের পিছনে একাধিক গল্প থাকে, যেগুলো এহেন বিনিদ্র রাত্রি যাপনের ফলেই প্রস্তুত করা যায়। তবে সেসব নিয়ে আলোচনা করা কোনো শিল্পীর কাজ নয়। শিল্পীর কাজ আপনাদের মনোরঞ্জন করা। কিন্তু যখন কেউ শিল্পীর শিল্পত্ব নিয়ে প্রশ্ন তোলে, তখন এইগুলো যে দেখাতেই হয়। লাইটস অন। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে আরও একবার জানাই স্বাগত। আজকে 25-26 দিন পর ফিরে এসে এসব কেনই বা দেখাচ্ছি, কেনই বা বলছি, তাই তো ভাবছেন প্রলাপ বলে মনে হচ্ছে। আসলে কি ঘটেছিল সেটা আপনাদের বলা আমার কর্তব্য বলে মনে হলো। তাই গল্প শুরুর আগে ছোট করে একটা অংশে আপনাদেরকে বিগত 25 দিনে কি ঘটেছে সেটা একটু জানাতে চাই। আপনারা লাস্ট গল্প কথায় গল্প শুনেছিলেন কুসুমডিহা, এবং কথা দিয়েছিলাম যে তার পরের দিনই দ্বিতীয় পর্ব আনব। এরই মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে, বলা ভালো ইউটিউব কর্তৃপক্ষ থেকে, আমাদের মনিটাইজেশন সাসপেন্ড করা হলো। কি কারণের পরিপ্রেক্ষিতে এটা করা হলো? বলা হলো আমরা নাকি সমস্ত কাজ এআই দিয়ে করি এবং আমাদের কাজে নাকি কোনো এডুকেশনাল ভ্যালু নেই। আমরা নাকি মানুষের মনোরঞ্জন নিজেদের শিল্পত্ব দিয়ে করতে পারছি না। এখন যারা গল্প কথায় আজ প্রায় 7-8 বছর ধরে গল্প শুনছেন, তারা গল্প কথার ওঠা পড়া দেখেছেন এবং কাছ থেকে দেখেছেন। তাই তারা জানেন গল্প কথা মন থেকে সমস্ত শ্রোতাদের মনে পৌঁছানোর চেষ্টা করে। তো যাই হোক, বেশি কথা আর বাড়াবো না। এই দীর্ঘ 25 দিন যাবৎ আমাদের যে যুদ্ধ চলেছে, অবশেষে সেই যুদ্ধে আমরা সফল হয়েছি এবং আবারও আমাদের মনিটাইজেশন আমরা ব্যাক করাতে পেরেছি। আর তাই আর অপেক্ষা আপনাদেরকে করাবো না। এখন শোনাবো গল্প কথার বিশেষ নিবেদন, কুসুমডিহা গল্পের দ্বিতীয় পর্ব, কানা পুকুর। যারা কুসুমডিহা শোনেননি তারা দয়া করে ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে শুনে নেবেন গল্পটা। আর আগামী দিনে যাতে ইউটিউবের এই ভুলটা না হয়, তার জন্য আপনারা কিন্তু আমাদেরকে সাহায্য করতে পারেন। কিভাবে? আমাদের গল্পগুলোই বেশি বেশি কমেন্ট করে, আমাদের গল্পগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে আপনারা আমাদের পাশে থাকতে পারেন। চলুন তবে আর দেরি না করে এগোনো যাক আজকের গল্পের দিকে। আপনারা শুনবেন সন্দীপা কাঞ্জিলালের কাহিনী, কুসুমডিহা গল্পের অন্তিম পর্ব, কানা পুকুর। ভোরের আলো ফুটল কুসুমডিহায়, কিন্তু শাওনের মনের জমাট অন্ধকারটা কাটল না। কাল রাতের সেই হাড় হিম করা ঘটনার পর একটা জিনিস তার কাছে জলের মতো পরিষ্কার। পানি মোড়ার অভিশাপ নিছক মানুষের মনের ভয় নয়, আজও তার অস্তিত্ব আছে। এত বছর পর সে আজ গ্রামে ফিরেছে, আর সেই সাথে জেগেছে পানি মোড়াও, তার অসম্পূর্ণ অভিশাপ পূরণে। বিষয়গুলো ভাবতে ভাবতে শরীর ক্রমে গরম হয়ে উঠছিল শাওনের। বারবার চোখের সামনে ভেসে উঠছিল গত রাতে দেখা সেই বিভৎস মুখটা। কিন্তু কাল রাতে পিশাচটা ওভাবে পালালো কি দেখে? সত্যি কি কাল এসেছিল কেউ, নাকি সবটাই আমার মনের ভুল? শাওনের চিন্তাভাবনা ক্রমে জট পাকিয়ে আসতে লাগল। তবুও সে যথাসম্ভব ঘটনাগুলোকে পরপর সাজানোর চেষ্টা করল। তার মানে সেদিন আমি এবং আমার যে বন্ধুরা কানাপুকুরের জলে নেমেছিলাম, তাদের প্রত্যেকের উপর সত্যিই অভিশাপ নেমেছিল। আর তাই সেই অভিশাপ খেয়ে যে একে একে সবকটা প্রাণ, কেবল বেঁচে আছি আমি। এভাবে বেশ কিছুক্ষণ ধরে বুদ্ধি নিংড়ে ভাবনা চিন্তা করার পর একটা বিষয় একটু একটু করে পরিষ্কার হয় শায়নের কাছে। তাকে চিঠি পাঠিয়ে এখানে ডেকে আনা নিছক কোনো সাধারণ ব্যাপার নয়। হ্যাঁ, প্রথমটাই সে ভেবেছিল তার বন্ধুদের মধ্যেই কেউ হয়তো কাজটা করে থাকতে পারে।
তাই তো সে গতকাল এসেই বেরিয়েছিল তাদের খোঁজে। কিন্তু যে সত্যের মুখোমুখি তাকে হতে হয়েছে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই গ্রামে এমন কে আছে যে তাকে পুনরায় এই গ্রামে ফিরিয়ে আনতে চায়? আর এই কাজের পিছনে তার উদ্দেশ্যটাই বা কি? দালানে বসে এসবই ভাবছিল শাওন। সেখানে এবার একে একে এসে হাজির হয় তিয়াশা, রমলা দেবী এবং সুকুমার বাবু। তিয়াশার চোখ মুখ আতঙ্কে ফ্যাকাশে, তার এক হাতে গোছানো সুটকেস। আমি আর এক মুহূর্ত এই অভিশপ্ত বাড়িতে থাকবো না শাওন, তুমি এক্ষুনি চলো। আমি 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 জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি। তিতিন ঘরে ঘুমোচ্ছে, ওকে কোলে তুলে না, আমরা এই মুহূর্তে শিলিগুড়ির ট্রেন ধরবো। বৌমা বৌমা ঠিকই কইতাছে বাবু, তোরা আর একদণ্ড এখানে থাকিস না। কাল রাতে ভগবান নিজের হাতে আমাগো নাতনিটারে বাঁচাইছে, আমি আর ঝুঁকি নিতে পারুম না। চইলা যা, তোরা চইলা যা। শুধু আমরা কেন মা, আপনারাও চলুন আমাদের সাথে। এই রাক্ষসীর ডেরায় আমি আপনাদের ফেলে রেখে যাব না। আপনারা চলুন আমাদের সাথে শহরে, আমি আপনাদের সব ব্যবস্থা করে দেব। তা হয় না বৌমা, বাপ ঠাকুরদার এই ভিটে মাটি সাইডা আমরা বুড়া বুড়ি কোথায় যামু? আমাগো যা হওয়ার হবে। বয়সও তো কম হইল না, পানি মুড়া আমাগো মাল্লি মারুক, কিন্তু তোমাদের গায়ে যেন আর একটা আঁচড়ও না লাগে। শাওন, তুই আর দেরি করিস না, এক্ষুনি বাইর হ। আমি কোথাও যাচ্ছি না বাবা। কি বলছো তুমি শাওন? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? কাল রাতে চোখের সামনে দেখলে তো কি বিভৎস এই জিনিসটা। এরপরও তুমি এখানে থাকতে চাও? একবার তিতিনের কথা ভাববে না? তিতিনের কথাই তো ভাবছি তিয়াশা। তুমি কি ভাবছো আমরা শিলিগুড়ি পালিয়ে গেলেই এই অভিশাপের হাত থেকে বেঁচে যাব? পানিমুরার নজর একবার যার উপরে পড়ে সে যেখানেই যাক, নিস্তার নেই, তাকে কখনো না কখনো এই গ্রামে ফিরে আসতেই হবে। আর তুমি কি ভাবছো আমরা সারা জীবন মেয়েকে এভাবে পাহারা দিতে পারবো? আরে আমরা যখন থাকবো না তখন কে বাঁচাবে আমাদের তিতিনকে? ওরে অবোধ ছেলে আমার, তোরে আমি কেমনে বোঝাই? তুই তো একা নোস, তোর বউ বাচ্চা আছে। তুই ওই পিশাচের লগে কেমনে লড়বি রে? মা তুমি ভুলে যাচ্ছ আমার বন্ধুগুলোর কথা। রন, বুলু, ভূত, ওদের কি দোষ ছিল মা? শুধু আমার সাথে কানাপুকুরে গেছিল বলে ওদের আজ এই পরিণতি? গ্রামের এতগুলো মানুষ দিনের পর দিন ওই রাক্ষসীর পেটে যাচ্ছে, ওদের কি বাঁচার কোনো অধিকার নেই? সবাই তো শুধু নিজের প্রাণ বাঁচাতে পালিয়েছে, আর তার ফল কি হয়েছে? কেউ বাঁচেনি। এর কি কোনো নিষ্পত্তি করা সম্ভব নয়? তুই কি এখন গ্রামের সবার উদ্ধারকর্তা শাস্তি চাস? তুই কি ভগবান যে ওই পিশাচের হাত থেকে সবাইকে বাঁচাবি? ভগবান তো নই বাবা, কিন্তু আমি ওই রন, বুলু এদেরই তো বন্ধু। আমার প্রাণ বাঁচাতে তোমরা আমাকে শহরে পাঠিয়ে দিয়েছিলে, আমি দিব্যি বেঁচে গেলাম। আর আমার বন্ধুরা, ওদের পালিয়ে যাওয়ার সামর্থ্য ছিল না বলে ওদেরকে প্রাণ হারাতে হলো। এই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকা সহজ কথা নয় বাবা। আমাকে রোজ কুঁড়ে কুঁড়ে খায়। আর না। তুমি কিন্তু জেদ করছো শাওন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি আমার মেয়েকে নিয়ে এই মুহূর্তে এখান থেকে চলে যাব। তুমি গেলে চলো, না হলে আমি একাই যাব। তিয়াশা, বোঝার চেষ্টা করো। আমাকে এই গ্রামে কেউ একজন প্ল্যান করে ডেকে এনেছে। কাল রাতে যে শক্তিটা ওই পিশাচিনীকে আটকালো, সেটা কিন্তু সাধারণ কিছু নয়। ওই অদৃশ্য শক্তির উপস্থিতি প্রমাণ করে যে এই রাক্ষসীকে শেষ করার কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে। আমি আর পালাবো না, আমি পিঠ দেখাবো না। শাওনের মুখ চোখে এমন এক জেদ যা সুকুমার বাবু বা তিয়াশা এর আগে কখনো দেখেনি। তোমরা চাইলে শিলিগুড়ি ফিরে যেতে পারো তিয়াশা, আমি তোমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবো, কিন্তু আমি এখানে থাকবো। এই কুসুমডিহার মাটি থেকে পানিমুরার নাম চিরতরে মুছে দিয়ে এর একটা শেষ দেখে তবেই আমি এই গ্রাম ছাড়ব। তার আগে আমি এক পাও নড়ব না এখান থেকে।
দালানের সেই চরম বাদানুবাদের পর পরিবারের সকলের অবাধ্য হয়ে এই বাড়ি থেকে বেরিয়ে পড়ল শাওন। কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে কাউকে ঘুণাক্ষরেও বুঝতে দিল না। তার পা আপনা থেকে এগিয়ে চলল গ্রামের দক্ষিণ প্রান্তের দিকে, সেই অভিশপ্ত কানা পুকুরের দিকে। গ্রামের মেঠো পথ ধরে কিছুটা এগোতেই চণ্ডীমণ্ডপ। রাস্তাটা এখান থেকেই দুই ভাগে ভাগ হয়েছে, একটা গিয়েছে গ্রামের ভেতরের দিকে, আর দক্ষিণ দিকের ঢালু পথটা সোজা নেমে গিয়েছে কানা পুকুরের দিকে। চণ্ডীমণ্ডপের কাছাকাছি আসতেই শাওনের পা দুটো কেন যেন থমকে গেল। কি স্নিগ্ধ শান্ত জায়গাটা! বিশাল এক প্রাচীন বটগাছ তার শত শত ঝুড়ি আর ডালপালা মেলে একটা নিবিড় ছায়ার শামিয়ানা তৈরি করে রেখেছে, আর সেই শীতল ছায়ার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বহু পুরনো ইটের তৈরি ছোটখাটো এক চণ্ডীমণ্ডপ। মন্দিরের গায়ে প্রাচীনকালের টেরাকোটার কাজ। ছোটবেলায় মায়ের হাত ধরে কতবার যেই মন্দিরে এসেছে তার ইয়ত্তা নেই। শাওন অনুভব করল এই জায়গাটার বাতাসে আজও যেন সেই একই রকম পবিত্রতা আর ভক্তি মিশে আছে। পায়ে পায়ে মণ্ডপের কাছাকাছি আসতেই শাওন দেখল ভেতরে একজন বসে এক মনে ইষ্টদেবীর আরাধনা করছেন। শাওন হাত জোর করে মাথা নুইয়ে প্রণাম করে সামনে তাকাতেই দেখে পূজারী বৃদ্ধটি কখন যেন উঠে দাঁড়িয়ে তার দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে। আপনি আপনি এখানে? আমার তো এখানেই থাকার কথা বাছা। এই মণ্ডপের ছায়াতেই তো আমার ঠাঁই। বরং তুমি বলো, এই সকাল সকাল এমন ছন্ন ছাড়া দশায় কোথায় চললে হে? না মানে গতকাল আপনাকে ওই রণদের বাড়ির ওখানে দেখলাম তো, তাই জিজ্ঞাসা করলাম। মানুষের চোখের দেখা আর বাস্তবের ঠিকানায় যে অনেক তফাৎ বাবা। শরীরটা যেখানে ঘোরে মানুষ ভাবে সেইটাই তার জায়গা, কিন্তু মানুষের আসল জায়গা তো পরম আশ্রয়ের পায়ে। এই যে প্রাচীন বটগাছটা দেখছো, এর শেকড় কত গভীর তা তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারবে। সেই শেকড়ই যে মাটির অন্ধকার বুকে লুকিয়ে থেকে এই মহিরুহকে বাঁচিয়ে রেখেছে। আমরাও ঠিক তেমন। আমি এই মণ্ডপ আর ওই পেছনের ছোট্ট কুড়ে ঘর ছেড়ে সচরাচর কোথাও যাই না। শুধু কাল দিনের বেলায় একটা বিশেষ কাজে গ্রামের ভেতরের দিকে গিয়েছিলাম, আর তখনই তোমার সাথে দেখা হলো। বৃদ্ধের এই কথায় শাওন একেবারে চুপ করে গেল। তা তুমি এদিক পানে কোথায় চলেছ বাবা? বললে না যে। শাওনের হঠাৎ কেন যেন মনে হলো কাল রাতের ঘটনাটা এই মানুষটাকে বলা দরকার। এই চরম মুহূর্তে যদি মানুষটা তাকে কিছু সাহায্য করতে পারে। কিন্তু পরক্ষণে আবার মনে হলো হঠাৎ এমন বিভৎস একটা কথা কোনো অচেনা মানুষকে কি বলা উচিত হবে যদি লোকটা তাকে পাগল ভাবে। যুগপৎ চিন্তায় শাওন উসখুস করতে লাগলো। তোমার মনের ভেতর এক প্রবল ঝড় বইছে বাছা। তুমি বোধহয় কিছু একটা বলতে চাইছ, তাই না? না মানে সেরকম কিছু না। আমি আসলে এই চণ্ডী মণ্ডপের বাতাস বড় পবিত্র বাবা। এখানে কোনো পাপ, কোনো ভয় ছুঁতে পারে না। তোমার মনের গভীরে যে ঘোর অন্ধকার আর আতঙ্কের মেঘ জমে আছে তা নিঃসংকোচে বলো। বৃদ্ধের হাতের স্পর্শে একটু সাহস পেল শাওন। একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় গত রাতের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বলে চলল। ও আমাদের দরজা ভাঙার চেষ্টা করছিল। আমার চোখের সামনে ও আমার বাবাকে মেরে ফেলতো। আমার এক সত্যি মেয়ে তিতিনকে ও দেখে ফেলেছে, কিন্তু কিন্তু কি? কিন্তু কিন্তু হঠাৎ একটা দমকা হাওয়া, যেন অদ্ভুত কিছু একটা হলো ঠাকুরমশাই। কিন্তু ঠিক কি হলো
আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই 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 অদ্ভুত জিনিসটা আমাদের ছেড়ে পালালো। এটুকু বলে হঠাৎ শাওনের কণ্ঠ কঠিন হয়ে গেল। ও আমার মেয়েকে দেখেছে, ও আবার আসবে, কিন্তু এবার আমি ওকে শেষ করতে চাই। আপনি যদি সত্যিই কিছু জেনে থাকেন তবে আমাকে বলুন না, আমাকে বলুন এই পানিমুরা আসলে কে, এর অভিশাপের শুরু কোথায়, আর এর শেষই বা হবে কিভাবে? বৃদ্ধ ঠাকুরমশাই তার দুই ভ্রুর মাঝে গভীর খাঁজ ফুটিয়ে তুলে ধীরে ধীরে বললেন, তুমি যার বিরুদ্ধে লড়তে চাইছো সে কোনো সাধারণ অপশক্তি নয় বাবা। তারপর এক দৃষ্টে ক্ষণিক শাওনের মুখের দিকে চেয়ে মৃদু হেসে আবার বললেন, কিন্তু তুমি যে লড়বে ভেবেছ এটা শুনেই বড় ভালো লাগলো। আজ পর্যন্ত এই গ্রামের সকলে কেবল এই সমস্যা থেকে পালিয়েই এসেছে, কেউ রুখে দাঁড়ানোর সাহস দেখায়নি। তাই তো সমস্যা দিন দিন বেড়েছে, বই কমেনি। তবে এই শক্তির সাথে লড়তে গেলে তোমাকে যে ওর ব্যাপারে অনেক কিছু জানতে হবে বাবা। কি ঠাকুর মশাই, আপনি আমাকে সব বলুন। আমি এই গ্রামের আর একজনেরও প্রাণ সংশয় হতে দেব না। ঠাকুরমশাই শাওনের মুখের দিকে চেয়ে থেকে বলতে শুরু করলেন কুসুমডিহার এক কালো ইতিহাস। কুসুমডিহা গ্রামেই তার বাস ছিল। গ্রামের মানুষ তাকে ডাকতো জান বুড়ো বলে, কিন্তু আদতে সেই সময় কিন্তু সে অশীতিপর বৃদ্ধ ছিল না। তবে হ্যাঁ, জ্ঞানে সে ছিল বৃদ্ধ। তার আসল নাম ছিল সদানন্দ। চওড়া ছাতি, টিকলো নাক আর টানা টানা দুই চোখে এক অদ্ভুত স্থির গভীর দৃষ্টি। অল্প বয়সেই তার ভেষজ, জড়িবুটি আর নারী নক্ষত্র চেনার জ্ঞান ছিল যে কোনো প্রবীণ আয়ুর্বেদ বিশারদকে হার মানানোর মতো। জঙ্গলের কোন বিষাক্ত শেকড় বেটে খাওয়ালে সাপের বিষ নামবে আর কোন লতা দিয়ে পুরনো ক্ষত সারবে তা ছিল সদানন্দের নখদর্পণে। তাই গ্রামের মানুষ তার বয়স ভুলে পরম শ্রদ্ধায় তাকে জানবুড়ো উপাধি দিয়েছিল। বিপদে আপদে, অসুখে বিসুখে সেই ছিল তাদের ভগবান। কিন্তু এই ভগবান তুল্য মানুষটার নিজের ভাগ্যলিপিটাই যে কোনো এক পিশাচের হাতে লেখা, তা বোধহয় সে নিজেও জানতে পারেনি। ঘটনার সূত্রপাত হয় অগ্রহায়ণের এক শীতের রাতে। আকাশে সেদিন এক ফালি চাঁদও নেই, শুধু দূরে শেয়ালের একটানা ডাক নিস্তব্ধতা চিরে দিচ্ছিল। সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, রক্তচন্দ্রের এক অশুভ রাত। সেই রাতে এই সদানন্দের স্ত্রী লক্ষ্মী এক কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। স্ত্রীর মৃতদেহের পাশে বসে সদানন্দ ডুকরে কাঁদতে কাঁদতে কন্যা সন্তানটিকে বুকে তুলে নেয়। মেয়ের নাম সদানন্দ রেখেছিল বামা, মাতৃকার নাম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বামার মধ্যে এমন কিছু অদ্ভুত অস্বাভাবিক লক্ষণ প্রকাশ পেতে শুরু করলো, যা দেখে যুবক সদানন্দের বুকের ভেতরটা অজানা এক আতঙ্কে হিম হয়ে যেত। বয়স তখন বামার সবে 5 কি 6 হবে। একদিন দুপুরে দাওয়ায় বসে সদানন্দ নিম পাতা আর কাঁচা হলুদ বাড়ছিল। হঠাৎ তার চোখ গেল উঠোনের এক কোণে। দেখল বামা বসে আছে হাঁটু মুড়ে, তার হাতে একটা জ্যান্ত ফড়িং। অত্যন্ত মনোযোগ দিয়ে সে ফড়িংটার একটা একটা করে পা ছিঁড়ছে, আর সেই সাথে বামার মুখে ফুটে উঠছে এক অদ্ভুত বিকৃত হাসি। সে হাসি কোনো শিশুর হতে পারে না। সেদিন সদানন্দ শিউরে উঠে ধমক দিয়েছিল মেয়েকে, কিন্তু তাতে বামা কিন্তু অদ্ভুত প্রতিক্রিয়া দেখিয়েছিল। শান্ত চোখে বাবার দিকে তাকিয়ে
ফড়িংটাকে 2 আঙুলে পিষে ফেলেছিল। দিন যত গড়িয়েছে বামার এই পৈশাচিক প্রবৃত্তি যেন ডালপালা মেলেছে। ফড়িং বা পোকা থেকে শুরু করে একটা সময় সেটা গিয়ে ঠেকল গ্রামের কুকুর বেড়ালের ছানাদের ওপর। একদিন মাঝরাতে সদানন্দের হঠাৎ ঘুম ভেঙে যায়। ধর্মর করে বিছানায় উঠে দেখে বামা নেই। সেদিন লণ্ঠন হাতে বামাকে খুঁজতে খুঁজতে বাড়ির পিছনের বাঁশবাগানের দিকে গিয়েছিল সে। আর সেখানে যা দেখেছিল তাতে লণ্ঠনটা তার হাত থেকে খসে পড়ার উপক্রম হয়েছিল। সে দেখেছিল 7 বছরের বামা একটা কুকুরের ছানাকে গলায় দড়ি পেঁচিয়ে গাছের ডাল থেকে ঝুলিয়ে দিয়েছে। কুকুর ছানাটা যন্ত্রণায় ছটফট করে মারা যাচ্ছে, আর বামা তার ঠিক নিচে দাঁড়িয়ে একটা অদ্ভুত ছন্দে হাততালি দিয়ে খিলখিল করে হাসছে। বাবা, কি করছিস তুই? আর্তনাদ করে ছুটে গিয়েছিল সদানন্দ। বামা কিন্তু বিন্দু মাত্র ভয় পায়নি, কেবল ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়েছিল। তার সেই স্থির ভাবলেশীন চোখের দৃষ্টি দেখে সদানন্দকে থমকে দাঁড়িয়ে যেতে হয়। এরপর থেকেই শুরু হয় এক অসহায় পিতার নিরন্তর লড়াই। অন্ধ স্নেহ আর লোকলজ্জার ভয়ে সদানন্দ প্রাণপণে তার মেয়ের কুকীর্তিগুলোকে আড়াল করতে শুরু করে। রাতের অন্ধকারে সে লুকিয়ে মৃত পশুদেরকে মাটি চাপা দেয়, উঠোনের রক্তের দাগ কুয়োর জল তুলে ধুয়ে মুছে সাফ করে। এরপরেও যদি কেউ জিজ্ঞেস করত, বলতো এসব শেয়ালের কাজ। মনে মনে সদানন্দ ভেবেছিল একটু বড় হলে হয়তো মেয়ের এসব স্বভাব বদলে যাবে, কিন্তু সে জানতো না সে আসলে একটা শয়তানের বীজকে সযত্নে লালন পালন করছে। এই লুকোচুরির খেলা একদিন চরম পরিণতি পেল। সেদিনটায় ভোলা বাউল এসেছিল তার বাতের ব্যথার অব্যর্থ জড়িবুটি নিতে। সদানন্দ তখন দাওয়ায় বসে এক মনে শেকড় বেটে বড়ি বানাচ্ছে। হঠাৎ ঘরের ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলো 10 বছরের বামা। তার এক হাতে ধরা একটা ধারালো বটি, আর অন্য হাতে একটা বেড়ালের সদ্য কাটা মুন্ডু। তখনও সেটা থেকে ফোঁটা ফোঁটা করে তাজা রক্ত ঝরে পড়ছে উঠোনে, আর বামার মুখে লেপ্টে আছে সেই হাড় হিম করা কুটিল পৈশাচিক হাসিটা। এসব দেখে ভোলা বাউলের চোখের মনি আতঙ্কে স্থির হয়ে যায়, মুখের কথা আটকে যায়। সদানন্দের মাথায় বাজ ভেঙে পড়ে। সে মরিয়া হয়ে ভোলা বাউলের হাত চেপে ধরে বলে, দাদা দাদা, ও কিছু না দাদা, ও তো ছোট মানুষ, ওর কি আর এত বুদ্ধি আছে? কিন্তু প্রাণ ভয়ে ঔষধি ফেলে ভোলা বাউল সেই যে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো, আর ফিরেও তাকালো না। এরপর থেকেই গ্রামের হাওয়া বদলাতে শুরু করলো। মানুষের ফিসফিসানিতে শোনা গেল, আরে জানবুড়ো আসলে তুকতাক করে। হ্যাঁ, কালো জাদু করে। আর তার মেয়েটা? আরে ওটা তো একটা আস্ত রাক্ষসী। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। ঠিক এইরকম একটা সময় যখন সদানন্দ তার মেয়েকে নিয়ে দিশেহারা, তখনই কুসুমডিহা গ্রামের প্রান্তে এসে হাজির হলো তান্ত্রিক রুদ্রনারায়ণ। রুদ্রনারায়ণের চেহারা দেখলেই বুকের রক্ত শুকিয়ে আসে। প্রায় 6 ফুটের ওপরে লম্বা, মিশমিশে কালো গায়ের রং, কপালে দগদগে সিঁদুরের প্রলেপ, আর জটাধারী মাথার নিচে 2 চোখ যেন জ্বলন্ত কয়লা। সে এসে ডেরা বাঁধল গ্রামের শ্মশানের ধারের পোড়ো মন্দিরটায়। এই রুদ্রনারায়ণের সাথে কুসুমডিহার সম্পর্ক খুব একটা সুখকর ছিল না।
বহু পুরনো এক হিসেব নিকেশের পালা ছিল। যে সময়ের কথা বলছি তার থেকেও প্রায় 25 বছর আগে। সে যখন এক তরুণ কাপালিক, তখন গ্রামের শ্মশানে এক নিষিদ্ধ সব সাধনা করার অপরাধে গ্রামের তৎকালীন মোড়ল হরিশঙ্কর তাকে গ্রাম্য সালিসিতে চরম অপমান করেছিল। মোড়লের নির্দেশেই তাকে খুঁটির সাথে বেঁধে চাবুক মারা হয়। তার পুঁথিপত্র পুড়িয়ে দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। সেই দিন রক্ত মাখা মুখে রুদ্রনারায়ণ প্রতিজ্ঞা করেছিল, হরিশঙ্কর, তোর বংশের শেষ প্রদীপটাকে যেদিন আমি নিজের হাতে শ্মশানের চিতায় আহুতি দেব, সেদিন আমি এই কুসুমডিহার মাটিতে আবার পা রাখবো। আর সেই প্রতিজ্ঞা রাখতে 25 বছর পর সে ফিরে এসেছে তার সেই প্রতিশোধের তৃষ্ণা মেটাতে। তবে যে পরিকল্পনা সে করেছিল তার জন্য প্রয়োজন ছিল এক আধারের, এমন এক ভৈরবীর যার অন্তরে দয়া মায়ার লেশমাত্র নেই, যার শিরায় শিরায় বইছে কেবল ধ্বংস আর অন্ধকারের বীজ। শ্মশানের ধুনির সামনে বসে চোখ বন্ধ করতেই রুদ্রনারায়ণ বুঝতে পেরেছিল এই গ্রামেই রয়েছে তার সেই অমোঘ অস্ত্র। সে অনুভব করেছিল বামার পৈশাচিক শক্তিকে। এরপর তান্ত্রিকের আকর্ষণে বামা রাতের অন্ধকারে ঘর ছেড়ে শ্মশানে যেতে আরম্ভ করল। সদানন্দ একদিন গভীর রাতে মেয়েকে অনুসরণ করে শ্মশানে গিয়ে যা দেখল তাতে তার জ্ঞান হারানোর উপক্রম। অমাবস্যার নিকষ কালো রাত। চিতার আগুনের পাশে বসে আছে রুদ্রনারায়ণ, আর তার সামনে একটা নরকঙ্কালের উপরে বসে বামা এক মনে মরার খুলিতে কারণ বাড়ি ঢালছে। তান্ত্রিকের মন্ত্রোচ্চারণের সাথে সাথে বামা যেন এক সম্মোহিত পিশাচিতে পরিণত হয়েছে। মামা, মামা ফিরে আয়, মা ফিরে আয়। রুদ্রনারায়ণ এক বিকট অট্টহাসি হেসে উঠল। বামা ধীর পায়ে উঠে দাঁড়ালো, তার হাতে বলির খড়গ। বামা সোজা এসে দাঁড়ালো তার বাবার সামনে। চোখের পলকে সে তার নিজের গলায় খড়গটা ঠেকিয়ে শয়তানের মতো হাসিটা হেসে হিস হিসে স্বরে বলে উঠল, বাবা, তুই যদি আজ আমার গুরুদেবের সাধনায় বাধা দিস, তবে এই খড়গ দিয়ে আমি নিজের ঘাড় নিজেই নামিয়ে দেব। তারপর তোর কি হবে রে বাবা? হ্যাঁ? সদানন্দ থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। তার চোখের সামনে তার নিজের মেয়ে যেন এক অচেনা দানবী হয়ে উঠেছে। অসহায় পিতার চোখের জলে সেদিন শ্মশানের ধুলো ভিজেছিল। কিন্তু বামার চোখের দৃষ্টিতে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। সদানন্দ সেই দিনই বুঝেছিল তার মেয়ে আর তার নেই। সে সম্পূর্ণভাবে এক অশুভ শক্তির দাসী। তবুও সে নীরবে মেনে নিয়েছিল সেই পৈশাচিক পরাধীনতা, শুধু এইটুকু আশায় যে মেয়েটা অন্তত তার চোখের সামনে বেঁচে তো থাকুক। শ্মশানের সেই রাত্রির পর থেকে সদানন্দ যেন এক জীবন্ত লাশে পরিণত হলো। দিনের বেলা বামা থাকতো চুপচাপ শান্ত, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই তার চোখে ফুটে উঠত এক বন্য পৈশাচিক লালসা। সদানন্দর তখন আর বুঝতে বাকি ছিল না যে তান্ত্রিক রুদ্রনারায়ণ তার মেয়েকে চালনা করছে। তবে তার কিছুই করার ছিল না,
মেয়ের মায়ায় অন্ধ এক অসহায় পিতা কেবল প্রহর গুনছিল কোনো এক মহাবিপদের। আর বিপদ এলো এক অমাবস্যার রাতে। সদানন্দ সেদিন দাওয়ায় শুয়ে ছটফট করছিল। হঠাৎ তার কানের কাছে ফিসফিসে একটা গলা শুনে ধরফর করে উঠে বসল সে। বাবা, ঘুমোচ্ছিস? অন্ধকারে বামার চোখ দুটো জল করছিল। সদানন্দ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি রে বামা, এত রাতে তুই বাইরে কেন? ঘরে যা মা, ঘরে যা। ঘরে তো আর থাকতে পারবো না বাবা। আজ যে গুরুর দক্ষিণা দেওয়ার দিন। 25 বছরের পুরনো ঋণ আজ চোকাতে হবে। কি বলছিস কি তুই এসব? কার ঋণ? সদানন্দের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। বামা কোনো উত্তর না দিয়ে হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতো অন্ধকারে কোথায় যেন মিশে গেল। সদানন্দ আর এক মুহূর্ত দেরি করে না, সে ছোটে মোড়ল বাড়ির দিকে। তার মন বলছিল ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। যথারীতি মোড়ল বাড়ির পেছনে পৌঁছতেই সে যা দেখল তাতে তার শরীরের রক্ত জল হওয়ার জোগাড়। মোড়লের 7 বছরের নাতনি রিনি পুতুলের মতো ঘুমন্ত অবস্থায় ভাসমান, আর যেন তার শরীরটা এগিয়ে চলেছে জঙ্গলের দিকে। আর তার ঠিক সামনেই মন্ত্রোচ্চারণ করতে করতে এগোচ্ছে বামা। কালো জাদুর বশীকরণ হয়েছে রিনির ওপর, আর সেটা করছে বামা। বামাকে চালনা করছে রুদ্রনারায়ণ। বামা, বামা থাম থাম, বামা থাম। সদানন্দ ছুটে এসে মেয়ের পা দুটো জড়িয়ে ধরল। ছেড়ে দে মা, ছেড়ে দে। ওদের এক রত্তি মেরে মা, তোর পায়ে পড়ি বাবা, এই ভাব করিস নে। আমারে মেরে ফেল তুই, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। বামা তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে সজোরে এক লাথি মারল তার বাবা সদানন্দের বুকে। সদানন্দ ছিটকে কিছুটা তফাতে গিয়ে পড়ল। বামা সেই নারকীয় হাসিটা হেসে বলল, তোর কান্না দেখলে আমার বড্ড হাসি পায় রে বাবা। সরে যা বলছি। আজ গুরুদেবের পুজোয় বিঘ্ন ঘটাস না। মোড়ল বংশ আজ নির্বংশ হবে। এই কুমারীর রক্তে আজ আমার ভৈরবী চক্র সম্পূর্ণ হবে। আমি আমি সবাইকে বলে দেব, আমি তোকে বেঁধে রাখবো রাক্ষসী। বলবি? কাকে বলবি? এই সময় জঙ্গল থেকে বেরিয়ে এলো রুদ্রনারায়ণ। তার বিকট অট্টহাসিতে গাছের পাতারাও যেন শিউরে উঠল। এই অপগণ্ড পিতা তার মেয়ের কুকীর্তি ফাঁস করবে। গত 1 বছর ধরে গ্রামের কুকুর বিড়াল থেকে শুরু করে যত হাঁস মুরগি তোর মেয়ে গলা টিপে মেরেছে, তুই তো নিজের হাতে সেগুলো মাটি চাপা দিয়েছিস সদানন্দ। তুইও তো সমান পাপী। কে বিশ্বাস করবে তোর কথা? রুদ্রনারায়ণ এক ঝটকায় সদানন্দের কপাল বরাবর ভস্ম ছুঁড়ে মারল। মুহূর্তে সদানন্দের শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে গেল। এতটুকু নড়তে পর্যন্ত পারল না সে আর। সেই অবস্থাতেই সে কেবল দেখে চলল তার চোখের সামনেই তার মেয়ে বামা সেই রক্তাক্ত খড়গটা তুলে নিল হাতে। রিনির ঘুমন্ত মুখের ওপর সেই খড়গটা নেমে আসার আগে সদানন্দের চোখের পাতা বুঝে মূর্ছা গেল সে। পরদিন সকালে কুসুমডিহা গ্রামে যেন প্রলয় নেমে এলো। মোড়ল বাড়িতে কান্নার রোল। রিনি নিখোঁজ। সারা গ্রাম তোলপাড় করে খোঁজা শুরু হলো।
বিকেলের দিকে মোড়লের লোকজন সদানন্দের বাড়ির পিছনের বাঁশ বাগান থেকে রিনির ফ্রকের একটা রক্তমাখা টুকরো উদ্ধার করে। এরপর আর বুঝতে বাকি থাকে না কারোর। ভোলা বাউলের সেই পুরনো সন্দেহই যেন আজ সত্যি বলে প্রমাণিত হলো। এই জানবুড়োই আসল কালসা। ওটাই ওই রাক্ষসী মেয়েটা আমার নাতনিকে খেয়েছে। আজ একটাকেও জ্যান্ত রাখবো না। চালিয়ে দে ওর ঘর বাড়ি, পিটিয়ে মার শালাকে, ভণ্ড লোক। সদানন্দ তখন দাওয়ায় বসে ডুকরে কাঁদছিল। সে জানে সে আজ তার মেয়েকে বাঁচাতে পারবে না। এমন সময় গ্রামবাসীদের উন্মত্ত চিৎকার শুনে সে ছুটে উঠোনে এলো। দেখল বেশ কিছু মানুষ হাতে জ্বলন্ত মশাল, লাঠি আর বল্লম নিয়ে তারই কুটিরের দিকে আসছে। বিশ্বাস করুন মোড়ল মশাই, বিশ্বাস করুন। সদানন্দ হাত জোর করে মাটিতে লুটিয়ে পড়ল। আমি আপনাদের কারোর কোনো খারাপ চাইনি। আমার মেয়েটারে ওই তান্ত্রিক বশ করছে। আমার কোনো দোষ নেই। আপনারা আমার মেরে ফেলুন, কিন্তু ওকে কিছু করবেন না। মোড়ল মশাই, ওকে কিছু করবেন না। ভিড়ের ভেতর থেকে একজন সজোরে একটা বাঁশ দিয়ে আঘাত করলো সদানন্দের মাথায়। ফিনকে দিয়ে রক্ত ছুটে এলো। মার শালাকে, মার। চোখ গেলে দে ভণ্ড জানবুড়ো। যে চোখে ও মায়া লাগিয়ে আমাদের বোকা বানিয়েছে, সেই চোখ আজ উপড়ে নেব আমি। হিংস্র উল্লাসে ফেটে পড়ল জনতা। কেউ সদানন্দের পিঠে লাঠি ভাঙলো, কেউ তো আবার বাঁশের খোঁচা দিয়ে থেতলে দিল তার দুটো চোখ। যন্ত্রণায় আকাশ বাতাস চিরে আর্তনাদ করে উঠল সদানন্দ। এতেই উত্তপ্ত জনতার ক্রোধ ক্ষান্ত হলো না। তারা সদানন্দের চোখের সামনেই তার বাড়িটাতে আগুন ধরিয়ে দিল। বামা তখন ভয়ে ঘরের ভেতরেই লুকিয়েছিল। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে বাড়িটাকে গ্রাস করে নিল। ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। এরপর অন্ধ সদানন্দকে রাতের আধারে গ্রামের সীমানায় ওই কানা পুকুরের ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল গ্রামবাসীদের দল। গভীর রাতে সারা গায়ে রক্ত আর কাদা মেখে সদানন্দ যখন কানা পুকুরের পাড়ে যন্ত্রণায় গোঙাচ্ছে, তখনই কেউ একটা এলো তার কাছে। সে অনুভব করতে পারল একটা হাতের স্পর্শ। আমি বাবা, তোর বাবা। গলাটা শুনে সদানন্দের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বামা এসেছে। বামা বাবার চোখের ওপর নিজের হাত দুটো বুলিয়ে দেয়। অসম্ভব যন্ত্রণার মধ্যেও সদানন্দ বুঝতে পারে তার চোখের দৃষ্টি যেন কিছুটা ফিরে আসছে। ঝাপসা হলেও সে দেখতে পাচ্ছে, কিন্তু সে যা দেখল তাতে তার মনে হলো সে বোধহয় অন্ধ থাকলেই ভালো হতো। বামার শরীরের অর্ধেকটা আগুনে পুড়ে গিয়েছে। পেটের কাছটা ভয়াবহভাবে পুড়ে হা হয়ে আছে। সেখান থেকে দগদগে মাংস ঝুলছে। মেয়েটার মরো মরো অবস্থা। বামা, মারে, এ কি দশা হয়েছে তোর? বামা কোনো যন্ত্রণা প্রকাশ করল না, বরং সেই বিভৎস মুখে আগের মতোই অদ্ভুত হাসিটা ফুটিয়ে বলল, বাবা, ওরা আমাদের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু বাবা চিন্তা করিস নে, গুরুদেবের প্রতিশোধ পূরণ হয়েছে। মোড়লের নাতনির রক্তে আমি স্নান করেছি। গুরুদেব বলেছেন আমার এই মানব জন্মের সময় শেষ। না মা, তুই আমাকে ছেড়ে যাস না। আমি তোকে ছাড়া কি নিয়ে বাঁচবো মা? যাস না।
বামা তার ক্ষত বিক্ষত হাতটা বাবার গালে রেখে বলল, আমি তোকে ছেড়ে যাব না বাবা। আমি এই গ্রামের কাউকে ছাড়ব না। গুরুদেব আমার মধ্যে পানিমুড়া জাগিয়েছেন। আমি শেষ হব না বাবা। আমি এই কানা পুকুরের অতলে অপেক্ষা করব। এই গ্রামের প্রতিটা মানুষকে, প্রতিটা কুমারীকে আমি আমার কাছে টেনে নেব। আমার এই পেটের পোড়া জায়গায় জন্ম নেবে হাঙরের দাঁত। আমার নখ হবে করাতের মতো। আমার প্রতিশোধের আগুন এই কানা পুকুরের জলে জ্বলবে আজীবন। না মা, তুই এমনটি করিস নে। তুই তো এমন ছিলিস না রে বাবা। এই অভিশপ্ত পিশাচ জীবন তুই বেছে নিস না রে মা, নিস না। বামা ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন আর পার্থিব মায়া নেই, আছে শুধু এক অনন্ত পৈশাচিক ক্ষুধা। সে কানা পুকুরের কালো জলের দিকে এগিয়ে গেল। একেবারে জলের ধারে পৌঁছে ক্ষণিক দাঁড়ালো। তারপরেই নিজের হাত দুটো মুখের ভেতরে ঢুকিয়ে দিল। একটা বীভৎস মাংস ছেঁড়ার শব্দ হলো। তারপর বামা নিজের জিভটা নিজেই টেনে ছিঁড়ে ফেলেছে। এরই ভেতর কখন যেন শ্মশানের সেই বলি দেওয়া খাড়াটা কাদা মাটির ওপরে এসে পড়েছে। বামা সেইটাই হাতে তুলে নিল। তারপরে সজোরে কোপ বসালো নিজের গলায়। গলাটা পুরোপুরি না কাটলেও মাথাটা একটা অদ্ভুত কোণে পিঠের ওপরে ঝুলে পড়ল। এরপর সেই বিকৃত ছিন্ন মস্তা শরীরটা একটা জান্তব গোঙানি তুলে ঝাঁপ দিল কানা পুকুরের অতল জলে। বামার এই শেষ পরিণতির কথা গ্রামের কেউ জানে না। সকলে ভেবেছিল সেদিন ওদের বাড়িতে লাগানো আগুনেই হয়তো পুড়ে ছাই হয়ে গিয়েছিল বামা। আর সদানন্দকে তো তারা আধমরা করেই দিয়েছিল। রাতের অন্ধকারে সে দেহ যে শেয়ালে টেনে নিয়ে যাবে সেইটাই তো স্বাভাবিক। তাছাড়া মানুষগুলো জীবিত অবস্থায় শয়তান ছিল, কালো জাদু করত। এই ভেবে গ্রামের মানুষেরা তাদের মৃতদেহ নিয়ে আর খুব একটা মাথা ঘামায়নি। ঠাকুরমশাই এই পর্যন্ত বলে থামল। স্তম্ভিত হয়ে সবটা শুনছিল শাওন। তাই প্রথম কথাটা বলতে তার একটু সময় লাগলো। তার মানে বামাই ওই পানিমুড়া? তবে কি সদানন্দবাবু এখনো জীবিত আছেন? বৃদ্ধ ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে বসে থেকে বললেন, হ্যাঁ বাবা, সে মানুষটা এখনো বেঁচে আছেন এবং তোমাকে সাহায্য করতে পারে একমাত্র সেই। তাহলে ঠাকুরমশাই এতদিন ধরে গ্রামের কেউ ওর কাছে যায়নি কেন? কারণ গ্রামের কারো পক্ষেই জানা সম্ভব নয় যে কে এই পানিমোড়া, আসলে কি তার ইতিহাস। হ্যাঁ, গ্রামের কিছু পুরনো মানুষ হয়তোবা জানবুড়োর কথা জানে, কিন্তু সে যে আজও বেঁচে আছে এবং জঙ্গলের ভেতর এক কুড়েতে মৃত্যুর দিন গুনছে, সেটা বোধহয় খুব কম মানুষই জানে। কিন্তু আপনি তো জানতেন ওদের ইতিহাস, আপনি গ্রামবাসীদের জানাননি কেন? কি করে জানাবো বাবা? আজ পর্যন্ত এ গ্রামের কেউ যে পানিমুড়ার মোকাবেলা করবে বলে এগিয়ে আসেনি। সকলে পালিয়ে বাঁচতে চেয়েছে, তাই সমস্যা উত্তরোত্তর বেড়েছে। এই তুমি প্রথম রুখে দাঁড়ানোর সাহস দেখালে, তাই ইতিহাসটাও তুমি সর্বপ্রথম জানলে। আমি যাব তার কাছে। আপনি আমায় ঠিকানাটা বলে দিন। বেশ, তবে সাবধান। এ কাজ যতটা সহজ মনে করছো ততটা সহজ হবে না। শাওন মন্দিরের চাতাল ছেড়ে উঠতে গিয়েও আবারও বসে পড়ল। তার চোখে এখন একটা আশার আলো ঝিলিক খেয়ে যাচ্ছে। তবুও এখনো যেন কিছু জানা বাকি আছে তার। সে আর সংকোচ না করে বলল,
ঠাকুরমশাই, আরেকটা বিষয় আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমার তো এই গ্রামে আসার কোনো কথাই ছিল না। আর এই গ্রামে কেবল আমার বাবা মা ছাড়া আমার শহরের বাড়ির ঠিকানা কেউ জানতোই না। তাহলে আমাকে চিঠিটা পাঠালো কে? কেউ কি চায় যে আমি এই গ্রামে ফিরে আসি? কিন্তু সেটা কে, আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না ঠাকুরমশাই। তুমি যে পথে এগোনোর সংকল্প নিয়েছ, কে জানে, হয়তো সেই পথেই তোমার প্রশ্নের উত্তরও লুকিয়ে আছে। চণ্ডীমণ্ডপের বৃদ্ধ ঠাকুরমশাইয়ের কাছে কুসুমডিহার সেই হাড় হিম করা ইতিহাস জানার পর শাওনের কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। পানিমুড়াকে রুখতে হলে তাকে জানবুড়ো অর্থাৎ সদানন্দের কাছে যেতেই হবে। ঠাকুরমশাই অবশ্য জানবুড়োর আস্তানার হদিশ দিয়েছেন, কিন্তু বাড়িতে তখন চরম আতঙ্কের পরিবেশ। শাওন জানত সত্যি কথা বললে কেউ তার মেয়েকে নিয়ে ওই স্থানে যেতে দেবে না, তাই সে একটা মিথ্যের আশ্রয় নিল। তিয়াসা তিতিনকে একটু রেডি করে দাও তো, আমি ওকে নিয়ে একটু বেরোবো। এই অবস্থায় কাল রাতের ওই ঘটনার পর আজ তুমি ওকে কোথায় নিয়ে যাবে শাওন? আমি ওকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারবো না, কিছুতেই না। আরে বাবা, আমি তো ওকে নিয়ে সেই চণ্ডীমণ্ডপেই যাচ্ছি। কাল রাতে যা হলো, তারপর আমি আর কোনো রিস্ক নিতে চাই না। ঠাকুরমশাই বললেন যে মায়ের পায়ে ছুঁয়ে একটা রক্ষা কবচ বা মাদুলি পরালে মেয়ের আর কোনো বিপদ থাকবে না। আমি এক্ষুনি পুজো দিয়েই ফিরে আসছি। তাইলে এক কাজ কর বাবু, আমরাও যাই তোর লগে। আমি আর তোর বউ মায়ের পায়ে একটু মাথা ঠেকাইয়া আসি। মনটা বড় অস্থির হইয়া আছে রে বাপ। না না মা, তোমাদের এখন যাওয়ার একদম দরকার নেই। বাবা ওই ঘরে একা আছে। আর তাছাড়া কাল রাতের পর তোমাদের সবার শরীর মন সবই ক্লান্ত। আমি শুধু পুজোটা দিয়েই চলে আসব। আর এখন তোমাদের বাইরে বেরোনোর একদম দরকার নেই। এক প্রকার সকলের বাধা উপেক্ষা করে জোর করেই তিতিনকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল শাওন। চণ্ডীমণ্ডপের বদলে ঠাকুরমশাইয়ের নির্দেশ মতো সে সোজা হাঁটা লাগালো গ্রামের সীমানার দিকে, জানবুড়োর আস্তানার খোঁজে। গ্রামের সীমানা ছাড়িয়ে বেশ কিছুটা দূরে ঘন শেওড়া বাবলা আর বুনো বাঁশবাগানের এক নিবিড় অন্ধকারের মধ্যে জানবুড়োর আস্তানা। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। সেই স্যাঁতস্যাঁতে পরিবেশের ভেতর জঙ্গল চিরে একটা সরু পায়ে চলা পথ গিয়ে শেষ হয়েছে একটা প্রায় ধসে পড়া মাটির বাড়ির সামনে। চালের খড় জায়গায় জায়গায় উড়ে গিয়েছে কবেই। মাটির দেওয়াল বেয়ে উঠে গিয়েছে আগাছা আর বুনো পাতা। বাড়িটার দিকে চাইলেই বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। মনে হয় কোনো জীবন্ত মানুষের বাস এখানে থাকতেই পারে না। শাওন ভারী নিঃশ্বাস ফেলে সেই ভগ্ন স্তূপের দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর সাহস সঞ্চয় করে দরজায় টোকা দিল। কেউ আছেন? সদানন্দ বাবু আছেন ঘরে? বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা। শাওন আবার ডাকতেই যাবে এমন সময় মরচে ধরা পুরনো কপাটটা একটা ক্যাঁচকুচ শব্দ করে খুলে গেল। দরজা ঠেলে বেরিয়ে এলো এক শীর্ণকায় বৃদ্ধ। পরনে একটা ময়লা ফতুয়া আর খাটো ধুতি। বয়সের ভারে চামড়ায় শত শত বলি রেখা। সবচেয়ে ভয়ঙ্কর তার চোখ দুটো। চোখের জায়গায় দুটো গভীর কোটরে জমে আছে সাদা ফ্যাটফেটে পরত। বলাই বাহুল্য লোকটা অন্ধ। অথচ তার মুখ ঘোরানো দেখে শাওনের মনে হলো লোকটা যেন তার ওই সাদা চোখ দিয়েই শাওনের আত্মার ভেতরটা পর্যন্ত পড়ে ফেলতে পারছে। কে আইসস এই অভিশপ্ত বেটায়? আমি শাওন, গ্রামের থেকে আসছি। খুব বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি দাদু। আমার একরত্তি মেয়েটাকে। দাদু,
এই গ্রামের লোক বিপদে পড়লে পরে আমি থাকব, আর বিপদ কাইটা গেলে আমি ডাইন। যা যা সইলা যা এইখান থেকে। পথ ভুল কইরা আইছস তুই এখানে। এখানে জান বুড়ো থাকে না, একটা অন্ধ ভিখিরি থাকে। জান বুড়ো তো সেই কবেই মইরা গেছে। না, আপনি ভিখিরি নন। আমি জানি আপনি কে। আপনি সেই সদানন্দ বাবু যে একসময় এই গ্রামের রক্ষাকর্তা ছিলেন। আমি জানি যে কানাপুকুরে যে আছে সে আর কেউ নয়, সে আপনারই বুকের টুকরো, আপনার মেয়ে বামা। বামা নামটা শোনার সাথে সাথেই জানবুড়োর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তার সাদা প্রাণহীন চোখ দুটো যেন রাগে লাল হয়ে জ্বলতে শুরু করল। হাতের বাঁকা লাঠিটা মাটিতে সজোরে ঠুকে সে বাঘের মতো গর্জে উঠল। সব একদম সব। কোন সাহসে তুই আমার বামার নাম মুখে নিস? আপনাদের উপর এই গ্রামের মানুষ যে অকথ্য অত্যাচার করেছিল আমি সব জানি। আমি জানি কিভাবে আপনার মেয়েকে তান্ত্রিক রুদ্রনারায়ণ চালনা করেছিল, কিভাবে এই গ্রামের স্বার্থপর মানুষগুলো আপনার সব উপকারের কথা ভুলে গিয়ে আপনাকে ডাইন সাজিয়েছিল, আপনাকে পিটিয়ে অন্ধ করে আপনার সাধের ঘরে আগুন লাগিয়েছিল। আমি সব জানি, সব। কিন্তু দয়া করুন সদানন্দ বাবু, আজ গ্রামের কেউ শান্তিতে ঘুমোতে পারে না। সব সময় আতঙ্কে আতঙ্কে তাদের দিন কাটছে। আমার এই অবোধ শিশুটার দিকে তাকান, ওর তো কোনো দোষ নেই, ওকে বাঁচান। আমি জানি আপনার মেয়েকে। দোষ? দোষের কথা কস তুই? দোষ সইরাজা আমার চোখের সামনে থেকে সেদিন আমার চোখের সামনে আমার ঘরখানায় আগুন দাউ দাউ করে চলতেছিল, সেদিন বাঁশের খোসায় আমার চোখ দুটোর মনি গিলে দিছিল ওই মোড়লের দল। সেদিন কোথায় ছিলিস তোরা? তোদের ওই সাধের গ্রামবাসী তো সেদিন উৎসবে মাতছিল। আমার আদমরা শরীরটারে কানা পুকুরের ধারে সইরা ফেলাইছিল সে আলে খাওয়ার জন্যে। আর আজ পানি মুরার ভয়ে তোদের জান শুকাইছে বইলা তোরা আইসোস আমার কাছে সাহায্য চাইতে। কিন্তু আমার বন্ধুগুলো তো কোনো অন্যায় করেনি, ওরা তো বাচ্চা ছিল। গ্রামের এতগুলো নিরীহ মানুষ। সবাই মরবে। তোদের এই স্বার্থপর গ্রামের একটা বেঈমান মানুষও জ্যান্ত থাকবে না। আমার বামা তোদের সবার রক্ত দিয়া কানা পুকুরে জল লাল করবে। আর শোন, এই জান বুড়ো এই গ্রামের মানুষদের জন্য জীবনে আর কিছু ঠিক করবে না, কিছু না। দূর এখান থেকে, দূর বাইরে যা। সদানন্দ বাবু দয়া করুন, অন্তত আমার মেয়েটার জন্য। আর এক মুহূর্ত যদি এইখানে দাঁড়াস তবে পানি মোড়ার আগে আমি তোর ঘাড় মটকামু। যা সইলা যাইয়ান দেয়া কানা পুকুরের পারে তোর জন্য অপেক্ষা করতেছে। যা। সাপ সাপান্ত করে মুখের ওপরে সজোরে দরজাটা বন্ধ করে দিল জানবুড়ো। শাওন পাথরের মতো দাঁড়িয়ে রইল সেই নিস্তব্ধ স্যাঁতস্যাঁতে জঙ্গলের মাঝে।
তার বুকের ভেতরটা হো হো করছে। শেষ যে আশাটুকু ছিল সেটাও যেন এই জঙ্গলের অন্ধকারেই নিভে গেল। এক হাতে ঘুমন্ত তিতিনকে শক্ত করে জড়িয়ে ধরে চরম হতাশা আর একরাশ অনিশ্চয়তা নিয়ে শাওন অনুভব করল এই লড়াইতে এখন সে সম্পূর্ণ একা। জঙ্গলের অন্ধকার পথ বেয়ে পুনরায় গ্রামের দিকে ফিরছিল শাওন, কিন্তু সে বুঝতেও পারেনি বিপদের আসল জালটা পাতা রয়েছে অন্য কোথাও। একরাশ হতাশা নিয়ে হেঁটে যাচ্ছিল শাওন। তার মনে তখন একটাই চিন্তা, কিভাবে সে তার ছোট্ট তিতিনকে বাঁচাবে। তাই চড়াচড়ের শব্দ একরকম তার কান থেকে মুছে গিয়েছিল। না হলে সে শুনতে পেত তার ঠিক পিছন দিকে খুব দ্রুত কিছু একটা এগিয়ে আসছে তার দিকে। পাতা মারিয়ে এগিয়ে আসার শব্দ ক্রমে কাছে আসছে। দেখতে দেখতে কিছু একটা ছুটে এসে ভারী কিছু দিয়ে শাওনের মাথার পিছনে আঘাত করল। চোখের সামনে একটা কালো পর্দা নেমে এলো শাওনের। হাত থেকে ছিটকে গেল একরত্তি তিতিন। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে সে শুধু শুনতে পেল তার মেয়ের তীক্ষ্ণ কান্নার আওয়াজ, আর সেই সাথে এক উন্মাদ পৈশাচিক হাসি। শাওনের যখন জ্ঞান ফিরল ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে ডুবতে বসেছে। তিতিন কোথায়? চোখে মুখে জলের ছিটে লাগতেই পুরোপুরি জ্ঞান ফিরল শাওনের। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। চোখ খুলতে সে বুঝতে পারল সে বসে রয়েছে মাটিতে, আর তার হাত পা গাছের গুড়ির সাথে মোটা দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। মাথাটা আরো একটু পরিষ্কার হতেই বুঝল জায়গাটা তার চেনা। এই তো সেই অভিশপ্ত কানাপুকুরের পাড়। কিন্তু সামনের দিকে তাকাতেই আতঙ্কে তার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তিতিন, আমার মেয়ে। এই কে তুই? ছাড় বলছি, ছাড় আমার মেয়েকে। শাওন দেখল কানা পুকুরের সেই জমাট কালো রাক্ষসে জলের ঠিক ওপরে ঝুলিয়ে রাখা হয়েছে তার ছোট্ট তিতিনকে। জল থেকে মাত্র কয়েক হাত উপরেই ঝুলছে বাচ্চাটা, আর ভয়ে হাত পা ছুঁড়ে ডুকরে কাঁদছে। পাড়ে দাঁড়িয়ে বাচ্চা মেয়েটার জামা ধরে যে লোকটা তাকে ঝুলিয়ে রেখেছে সে এখন পাগলের মতো হাসছে। এবার হাসতে হাসতে মাথার ওপর থেকে কালো কাপড়টা সরালো সে। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা পরিচিত মুখ। কেমন লাগছে শাওন? কেমন লাগছে? বুকের ভেতরটা হেঁটে যাচ্ছে তো? হ্যাঁ, হারান কাকা, আপনি আপনি এসব কি করছেন কাকা? ও তো একটা বাচ্চা মেয়ে। ওকে জলের উপর কেন ঝুলিয়ে রেখেছেন? দয়া করুন কাকা, দয়া করুন, ওকে ছেড়ে দিন কাকা। দয়া? সেদিন কোথায় ছিল তোর দয়া? হ্যাঁ, তুই তো বেশ জ্যান্ত ফিরে এসেছিলি এই পুকুর থেকে, আর আমার রণ, আমার বুকের টুকরো ছেলেটাকে ঠেলে দিয়েছিলি বিপদের মুখে। রাক্ষসী যখন আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছিল তখন তুই পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলি। তারপর তুই দিব্যি শহরে গিয়ে বিয়ে করে সংসার করে সুখে আছিস, আর আমি দিনের পর দিন পাগলের মতো রাস্তায় রাস্তায় আমার রণকে খুঁজে বেরিয়েছি। কাকা, কাকা বিশ্বাস করুন, আমি সেদিন সবাইকে বারণ করেছিলাম, তারপরও কেউ আমার কথা শোনেনি। আর তাছাড়া রনকে বাঁচানোর সব রকম চেষ্টা আমি করেছিলাম, কিন্তু আমি বাঁচাতে পারিনি। ওই ঘটনার পর একটা দিনও আমার শান্তিতে ঘুম হয়নি।
রোজ ঘুমের মধ্যে ওই 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 দিনটা আসতো। আমি তো বেঁচে গেছি কাকা, কিন্তু কিন্তু আমি বা আমার বাবা মা কেউই আমরা ভালো ছিলাম না, কেউ ভালো ছিলাম না কাকা। চুপ কর বেঈমান। পানিমুড়া সব কটা ছেলেকে নিলেও তোকে নেয়নি। আমি অনেক কষ্ট করে ঠিকানা জোগাড় করে তোর মায়ের নাম করে চিঠি লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি লিখেছিলাম ওই চিঠি। তুই ভাবলি তোর মা অসুস্থ? হ্যাঁ, আমি তোকে এই গ্রামে টেনে এনেছি যাতে তুই আসিস আর পানিমুড়া তোকে নিজের কাছে টেনে নেয়। আপনি চিঠি পাঠিয়েছিলেন শুধুমাত্র আমাকে মারার জন্য? আপনি আমার গোটা পরিবারকে বিপদে ফেললেন। শুধু তোকে মারলে তো আমার ছেলের আত্মার শান্তি হবে না শাওন। আমার কোল খালি হয়েছে, তোকেও তো তোর কোল খালি হওয়ার যন্ত্রণাটা বুঝতে হবে, তাই না? কাল রাতে পানিমুড়া তোর বাড়িতে গিয়েও তোকে বা তোর মেয়েকে নিতে পারেনি, তাই আজ আমি নিজে তোর মেয়েকে এই কানা পুকুরের জলের ওপর সাজিয়ে রেখেছি। ওই দেখ, জলের তলা থেকে ও উঠে আসছে। রক্ত মাংসের গন্ধ পেয়েছে রাক্ষসী। একরাশ আতঙ্ক নিয়ে শাওন পুকুরের জলের দিকে তাকাতেই দেখল কানা পুকুরের শান্ত জলে হঠাৎ প্রবল বুদবুদ কাটতে আরম্ভ করেছে। ধীরে ধীরে জলে প্রবল তোলপাড় শুরু হলো। না কাকা, না না না, এমনটা করবেন না কাকা। আমার তিতিনকে ছেড়ে দিন কাকা। আমি 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 আপনার পায়ে পড়ছি কাকা। কাকা, আমাকে ওই জলে ফেলে দিন, কিন্তু আমার বাচ্চাটা, আমার তিতিন, তিতিন। জলের বুক চিরে ধীরে ধীরে ভেসে উঠতে শুরু করলো সেই ফ্যাট ফেটে সাদা চোখ, তার জমাট বাঁধা কালো চুলের রাশি। পানিমুড়া তার শিকারের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। দড়িতে বাঁধা অসহায় শাওন দেখছে তার একরত্তি মেয়েটা মৃত্যুর ঠিক সামনে চলছে, আর তার কিছুই করার নেই। নে রাক্ষসী, আজ তোর মহাভোজ। এই বলে হারান চাটুর্যে তিতিনের ছোট্ট শরীরটাকে শূন্যে ছুড়ে দিল কানা পুকুরের কালো জলের দিকে, আর নিজে দ্রুত পিছু হটল। না, কেউ বাঁচাও, আমার মেয়েটাকে কেউ বাঁচাও। শাওনের চোখের সামনে পৃথিবীটা যেন থমকে যায়। ওদিকে তিতিনের শরীরটা জলের বুকে আছড়ে পড়ার আগেই কালো পাক আর জল তোলপাড় করে বিদ্যুৎ গতিতে উঠে এলো পানিমুড়া। তার খ্যাসখ্যাসে পচা হাত দুটো শূন্যেই খপ করে লুফে নিল সেই একরত্তি প্রাণকে। ছেড়ে দে ওকে, দোহাই তোর রাক্ষসী, আমার মেয়েটাকে ছেড়ে দে, আমাকে নে তুই, ছেড়ে দে। কিন্তু এই চরম বিভৎসতার মাঝেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। পানিমুড়ার সংস্পর্শে আসতেই তিতিনের কান্নাটা হঠাৎ থেমে গেল। কানাপুকুর পাড়ে মুহূর্তের জন্য নেমে এলো এক অদ্ভুত নৈশব্দ, আর তারপর তিতিন খিলখিল করে হাসতে শুরু করেছে। যে পিশাচিনীর রূপ দেখলে তাবর তাবর মানুষের রক্ত জল হয়ে যায়, আর তার সেই বিকৃত ছিন্ন মস্তা রূপ দেখে এই একরত্তি শিশু কিনা হাসছে। নিজের শিকারের মুখে এমন এক অনাবিল হাসি দেখে পানিমুড়া নিজেও ক্ষণিকের জন্য থতমত খেয়ে গেল। তার কাটা ঘাটটা অদ্ভুতভাবে বেঁকে গেল। ঘোলাটে চোখ দুটো স্থির হয়ে রইল তিতিনের মুখের ওপর। আজ আমার রণর আত্মা শান্তি পাবে। আজ আজ আমার এতদিনের জ্বালা চুকলো। আমি আমি শান্তিতে ঘুমবো, শান্তিতে ঘুমবো। হারানের হাসির শব্দ ক্রমশ দূরে চলে গেল। হারান চাটুর্যে তার বদলার তৃষ্ণা মিটিয়ে
মিলিয়ে গেল রাতের অন্ধকারে। এদিকে কানা পুকুর পাড়ে তখন ঘটে চলেছে অদ্ভুত কাণ্ড। পানিমুড়ার মুখের সেই কুটিল হাসি ততক্ষণে উধাও। সে ফ্যাল করে তাকিয়ে আছে ওই একরত্তি শিশুর পানে, যে পানিমুড়ার নামে গোটা কুসুমডিহা গ্রাম কাঁপে। আজ একটা মানুষের ছানা তাকে দেখে হাসছে, তাকে উপহাস করছে। পৈশাচিক ক্রোধে ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হয়ে উঠল পানিমুড়া। তার পেটের গহ্বর থেকে বেরিয়ে এলো একটা চাপা জান্তব গোঙানি। শিকারের এই স্পর্ধা সে সহ্য করবে কেন? চোখের পলকে তার মাথায় সেই সাপের মতো কিলবিল করা কালো ভিজে চুলগুলো চারিদিক দিয়ে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরল তিতিনের ছোট্ট শরীরটাকে। রাগে গজরাতে চুল দিয়ে পেঁচিয়ে ধরে মেয়েটাকে শূন্যে ছুড়ে দিল আরো উঁচুতে। কিন্তু কি আশ্চর্য, ফল হলো উল্টো। তিতিন আরো জোরে জোরে হেসে উঠল। পানিমুড়ার এই ভয়ঙ্কর আক্রোশও তিতিনের কাছে মনে হলো এক মজার খেলা। বাবা মায়েরা যেমন বাচ্চাদেরকে আদর করে শূন্যে ছুঁড়ে আবার লুফে নেয়, ঠিক তেমনি তিতিন শূন্যে ভাসতে ভাসতে পিশাচির চুলের জালে দুলতে দুলতে আরো জোরে খিলখিল করে হাসতে লাগলো। এদিকে শাওন মরণপণে তার দড়ির বাঁধন খোলার চেষ্টা করছে। তিতিন 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 তিতিন, কি হচ্ছে সব? কি হচ্ছে তিতিন? কিন্তু হাজারো চেষ্টার পরেও যখন সে ব্যর্থ হলো, তখন আর স্থির থাকতে পারল না। সে পরিষ্কার বুঝতে পারছে, তিতিনের দিক থেকে রাক্ষসীর নজর ঘোরাতে না পারলে এবার মেয়েটা মারা পড়বে। চরম কিছু একটা তাকেই করতে হবে। কোনো রকমে মাথা তুলে শাওন গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, রাক্ষসী, এদিকে দেখ, দেখ আমার দিকে দেখ। ও তো একটা অবোধ বাচ্চা, ওর রক্তে তোর কিসের স্বাদ? তুই আমাকে খুঁজছিস তো? এই তো সেই শাওন, যার জন্য তুই এতগুলো বছর ধরে অপেক্ষা করছিস। আমাকে নে, আমাকে শেষ কর। ছাড় বলছি আমার মেয়েকে, আমাকে নে তুই। শাওনের এই মরিয়া চিৎকারে কাজ হলো। পানিমুড়ার সেই ফ্যাটফেটে সাদা মরা মাছের মতো চোখের দৃষ্টি এবার ধীরে ধীরে ঘুরে গেল শাওনের দিকে। তিতিনকে নিজের চুলের শক্ত বাঁধনে ঠিক আগের মতোই শূন্যে উঁচিয়ে রেখে ঘাড় বেঁকিয়ে বিকৃত ধরটাকে অদ্ভুত এক জান্তব ভঙ্গিতে ঘুরিয়ে শাওনের দিকে ফিরল। আর ঠিক তারপর মাকড়সার মতো, না, কোনো সরীসৃপের মতো কাদা ঘষা শরীরটাকে টেনে সে এগিয়ে আসতে লাগলো শাওনের দিকে। তার হা হয়ে থাকা পেটের গর্ত থেকে চুইয়ে চুইয়ে কালচে লালা ঝরে পড়ছে কানা পুকুরের কাদার উপর। খুব দ্রুত এগিয়ে এসে একেবারে শাওনের মুখের কাছে তার মুখটা নিয়ে এলো পিশাচি। পিশাচিনী আর শাওনের মুখের মাঝের দূরত্ব তখন মাত্র কয়েক আঙুল। একটা উগ্র পচা গন্ধে শাওনের নিঃশ্বাস যেন গলাতেই আটকে গেল। তার মনে হলো সে যেন দম বন্ধ করা একটা পচা লাশের স্তূপের মাঝে মুখ গুজে পড়ে আছে। বমির উদ্রেক ঘটল তার, কিন্তু ততক্ষণে ভয়ে আতঙ্কে তার স্নায়ুগুলো প্রায় অবশ। শাওনের মুখের ওপরে ঝুঁকে পড়ে একটা বীভৎস শব্দহীন হাসি হাসল পানিমুড়া। সেই কুৎসিত হাসি হাসতে হাসতেই কাদার ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো পানিমুড়ার আর একটা পচা গলা ফ্যাকাশে হাত। সে হাতের চামড়া দীর্ঘদিন জলের তলায় থাকায় ফুলে ফেপে খসে পড়ছে। হাতের নখগুলো করাতের মতো ধারালো। সেই মৃত্যু শীতল হাতটা সাপের মতো এঁকে বেঁকে সোজা এগিয়ে গেল শাওনের গলা লক্ষ্য করে। শাওন আপ্রাণ চেষ্টা করলো নিজের শরীরটাকে পিছনে সরানোর। বাঁচার শেষ চেষ্টায় মাথাটাকে এদিক ওদিক ঘোরালো সে, কিন্তু গাছের গুঁড়ির সাথে বাঁধা মোটা কাছি তাকে 1 ইঞ্চিও নড়তে দিল না। হাত পা শক্ত করে বাঁধা থাকায় প্রতিরক্ষার সামান্যতম কোনো উপায় তার সামনে খোলা নেই। সম্পূর্ণ নিরুপায় সে।
অসহায় শাওন শুধু বিস্ফারিত চোখে তাকিয়ে দেখল সেই বরফের মতো ঠান্ডা গলিত হাতটা এসে বসলো তার গলার টুঁটিতে। ধারালো নখগুলো ধীরে ধীরে গেঁথে যেতে শুরু করলো শাওনের চামড়ার ভেতর। গলার কাছ থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। শাওনের চোখ উল্টে আসছে, নিঃশ্বাস প্রায় বন্ধ। সে বুঝতে পারল এটাই তার শেষ। তিতিনের হাসির শব্দটাও যেন ধীরে ধীরে তার কান থেকে মিলিয়ে যাচ্ছে। ঠিক সেই চরম মুহূর্তে হঠাৎ একটা গলার স্বর ক্ষীণভাবে তার কানে এলো। অনেক হয়েছে মাগো, এবার থামো। শাওনের গলার ওপর থেকে পানি মোড়ার হাতের চাপটা যেন জাদু মন্ত্র বলে আলগা হয়ে গেল। পিশাচির পুরো শরীরটা বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল। শাওন কাঁপা কাঁপা দৃষ্টিতে দেখল হাতে একটা বাঁকা লাঠি নিয়ে তার মাথার কাছে এক শীর্ণকায় বৃদ্ধ এসে দাঁড়িয়েছে। তার সাদা ফ্যাটফেটে অন্ধ চোখে এক অদ্ভুত মায়া আর বুক ফাটা যন্ত্রণার দৃষ্টি। এই গ্রামের সবাই তো সত্য না রে মা, তুই তো আমার সোনা মা, আর কাউরে মারিস না, আমার সে বড় কষ্ট হয় রে মা। জানবুড়ো কখন যেন এসে দাঁড়িয়েছে আর তার এক হাত রেখেছে পানি মুড়ার মাথার ওপর। তুই তুই এগুলান করতে থাকলে যে তোর মুক্তি হইব না রে মা, তোর মুক্তি না হইলে যে আমারও মুক্তি নাই। বাপ হইয়ে একমাত্র মাইয়ার রক্ষা করতে পারি নাই, সেখানে মরণের পর মেয়ের মুক্তির আগেই সইটা আমি পারব না রে মা, আমি পারব না। নিজেরে মুক্ত কর, আমারেও মুক্তি দে মা, আমারেও মুক্তি দে। পানি মুড়ার সেই পৈশাচিক হিংস্র রূপটা যেন নিমেষে থমকে গিয়েছে। তার হা করা মুখ থেকে একটা অস্ফুট কান্নার গোঙানির মতো শব্দ বেরোচ্ছে। শূন্যে ভাসমান তিতিনের শরীর থেকে চুলের শক্ত বাঁধন ধীরে ধীরে আলগা হতে শুরু করল। তিতিনের শরীরটা একটু একটু করে নেমে এলো পাড়ের কাদার উপর। পানিমুড়া ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলেও আবারও ফুঁসে উঠতে চাইল সে। ঘাড় উঁচিয়ে জান্তব গর্জন করে ঝাঁপিয়ে পড়তে চাইল জানবুড়োর ওপর। জানবুড়ো অদ্ভুত এক কাজ করল, সে যেন এই রকম আক্রমণের জন্য প্রস্তুতি ছিল। চোখের নিমেষে ডান হাতের তালুর মধ্যে রাখা কোনো ধারালো কিছু দিয়ে বাঁ হাতের তালু কেটে রক্ত ছিটিয়ে দিল পানি মোড়ার শরীর লক্ষ্য করে। আগুনে জল পড়ার মতো কাজ হলো যেন। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল পানি মোড়া। কুঁকড়ে গেল তার শরীরটা। সে ছটফট করতে করতে কিছুটা তফাতে গিয়ে পড়ল। জানবুড়ো ততক্ষণে চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে আরম্ভ করেছে। নিজের রক্ত দিয়ে নিজের রক্তকে আবারও যেন আষ্টে পৃষ্ঠে বাঁধার চেষ্টা করছে সে। পানিমোড়া কিছুক্ষণ ছটফট করতে করতে তার চোখ দুটো বন্ধ হয়ে এলো, ঠিক যেন এক আহত ক্লান্ত জন্তু দীর্ঘ লড়াইয়ের পর অবিশ্রান্ত শরীরে এলিয়ে পড়ে আছে। জানবুড়ো এবার তার হাতের মধ্যে রাখা সেই ধারালো অস্ত্রটা দিয়ে শাওনের বাঁধনগুলো কেটে দিল। শাওন এক মুহূর্ত দেরি না করে এক ছুটে চলে গেল তিতিনের কাছে। কাদার ওপর থেকে তার ছোট্ট মেয়েটাকে তুলে বুকে জড়িয়ে ধরল। অন্যদিকে জানবুড়ো ধীর পায়ে এগিয়ে যায় তার মেয়ের দিকে। মাটিতে পড়ে থাকা পানি মুড়ারূপী তার মেয়ের সেই বিভৎস শরীরটার পাশে বসে সে। তারপর পরম মমতায় কাটা মাথাটা নিজের কোলে তুলে নেয়, ঠিক যেমন করে ছোটবেলায় সে তার মেয়েকে ঘুম পড়াত। এই সময় দূর থেকে শোনা গেল অনেকগুলো মানুষের উত্তেজিত কোলাহল। অন্ধকারের বুক চিরে দলে দলে ছুটে আসছে কুসুমডিহার মানুষজন। তাদের সকলের হাতে জ্বলন্ত মশাল।
সবার সামনে উদ্ভ্রান্তের মতো ছুটছে শাওনের বাবা সুকুমার বাবু, রমলা দেবী এবং তিয়াশা। কানাপুকুরের পাড়ে এসে পৌঁছতেই তাদেরকে থেমে যেতে হলো। মশালের হলদেটে কাঁপা কাঁপা আলোয় আলোকিত হয়ে উঠেছে এক অবিশ্বাস্য হাড় হিম করা দৃশ্যপট। যে পানি মোড়ার নামে যুগ যুগ ধরে গোটা গ্রাম ভয়ে কেঁপে এসেছে, আজ সেই বিভৎস রাক্ষসে পিশাচিনী নিস্তেজ হয়ে পড়ে আছে কাদার উপর। আর সেই বিকৃত শরীরটার কাঁটা মাথাটা পরম আদরে নিজের কোলের ওপরে তুলে নিয়ে বসে রয়েছে এক অন্ধ বয়স্ক মানুষ। পিশাচির সেই সাপের মতো লম্বা ভেজা কালো চুলে পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছে সেই বৃদ্ধ। এই চরম অবাস্তব, একই সাথে ভয়ঙ্কর অথচ করুণ দৃশ্য দেখে গ্রামের প্রতিটি মানুষ ভয়ে, বিস্ময়ে, আতঙ্কে পাথরের মতো জমে গেল। কারো মুখে কোনো কথা ফুটল না। নিস্তব্ধতা ভেঙে কথা বলল জানবুড়োই। তার অন্ধ দৃষ্টি উপস্থিত গ্রামবাসীদের দিকে ঘুরিয়ে নিয়ে অত্যন্ত ধীর ভঙ্গিতে বলল, তোমাগো মধ্যে তাইকা একজন একটু আগাই আয়। ওই মশালটা একটু দে আমার হাতে। বৃদ্ধের এই কথায় গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্কের ঢেউ খেলে যায়। কেউ এগোনোর সাহস পাচ্ছে না। সবার চোখে মুখে চরম আতঙ্ক। অবশেষে ভিড়ের ভেতর থেকে একজন বয়স্ক গ্রামবাসী এগিয়ে এলো। তার হাত থরথর করে কাঁপছে। সে সন্তর্পণে মশালটা জানবুড়োর প্রসারিত হাতের দিকে বাড়িয়ে দিয়ে এক ছুটে আবার ভিড়ের মধ্যে গিয়ে মিশে গেল। জানবুড়ো তার রক্ত মাখা কাঁপা কাঁপা হাতে জ্বলন্ত মশালটা শক্ত করে ধরল। তারপর তার অন্ধ ফ্যাটফেটে সাদা চোখ দুটো ভিড়ের দিকে তুলে ধরে বলল, তোমরা এবার সইরা যাও। আমার মাইয়াডার ঘুমানোর সময় হইয়াছে। ও যে ওর বাপের সাইরা ঘুমোতে পারে না। জানবুড়োর গলার সেই অদ্ভুত হাহাকার শুনে গ্রামবাসীরা মন্ত্রমুগ্ধের মতো কয়েক পা পিছিয়ে গেল। আমার মাইয়াটা ভুল করছে। তোরা পারলে আমার মাইয়াটারে ক্ষমা করো। আমি ডাইন নয় গো, আমি ডাইন নয়। তোমাকে ভালোই চাইছি, খারাপ চাই নাই। পারলে আমারও ক্ষমা করো। মায়াডারে সামলাতে পারি নাই। এখন আমার মাইয়াডা আর আমি দুজনেই ঘুমাইব। প্রার্থনা করো আমাকে যেন মুক্তি হয়, মুক্তি হয়। কথাটা শেষ করেই এক মুহূর্ত সময় নষ্ট করল না জানবুড়ো। হাতের জ্বলন্ত মশালটা সোজা ঠেকিয়ে দিল নিজের আর তার কোলের ওপরে পড়ে থাকা পানি মুড়ার ভিজে রক্ত মাখা চুলের ওপর। অদ্ভুতভাবে ওই ভিজে শরীরটা আগুনের স্পর্শে যেন বারুদের মতো কাজ করল। চোখের পলকে দাউ দাউ করে জ্বলে উঠল জানবুড়ো আর পানি মুড়ার শরীর। লেলিহান আগুনের শিখা গ্রাস করল পিতা আর কন্যাকে। আগুনের স্পর্শ পেতেই পানি মুড়ার চেতনা ফিরে এসেছিল। পৈশাচিক শরীরটা আবারও যেন জেগে উঠল। তার পেটের গহ্বর থেকে বেরিয়ে এলো এক হাড় হিম করা বুক কাঁপানো জ্যান্ত বার্তনাদ। যন্ত্রণায় ছটফট করতে করতে সে জানবুড়োর কোল থেকে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল। তার করাতের মতো নখগুলো মাটি খামচে ধরল বাঁচার আপ্রাণ চেষ্টায়। কিন্তু না, জানবুড়োর হাতের আলিঙ্গন তখন যেন লোহার শিকল। জ্বলন্ত অবস্থাতেই সে তার নিজের মেয়েকে আরো শক্ত করে, আরো জোরে নিজের বুকের সাথে জাপটে ধরল। আগুনের শিখার ভেতর বসে এক পিতা তার পিশাচী কন্যাকে অনন্ত ঘুমের দেশে পাঠাতে
শেষ আলিঙ্গনে বেঁধে ফেলল। মারে মারে, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবারে ঘুমাইয়া পড় মা, ঘুমাইয়া পড়। আর আশ্চর্যভাবে পিতার এই আলিঙ্গনে পানিমুড়ার দেহের সমস্ত শক্তি যেন নিভে গিয়েছে। সে আপ্রাণ ছটফট করছে, কিন্তু সেই আলিঙ্গন ছেড়ে বেরুতে পারছে না। গ্রামবাসী শাওন, তিয়াশা সবাই স্তব্ধ হয়ে চোখের জলে ঝাপসা দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে দেখছে কানা পুকুরের পাড়ে জ্বলতে থাকা সেই জীবন্ত চিতা, যেখানে এক চরম অভিশাপ আর এক অনন্ত স্নেহের একসাথে মৃত্যু ঘটছে। কুসুমডিহা গ্রামের ত্রাস পানিমুড়া আজ চিরতরে তার বাবার বুকেই ভস্ম হয়ে যাচ্ছে। কাল রাতের সেই প্রলয়ঙ্কারী ঘটনার পর আজ সকালটা কুসুমডিহা গ্রামের বুকে যেন এক নতুন জন্ম নিয়ে এসেছে। কানা পুকুরের অভিশাপ চিরতরে শেষ, কিন্তু শাওনের মনের ভেতরের ক্লান্তি আর ঘোর তখনও পুরোপুরি কাটেনি। দালানের একপাশে চুপচাপ বসেছিল সুকুমার বাবু। শাওন ধীর পায়ে বাবার পাশে এসে দাঁড়াল। বাবু আয়, বস এখানে। রাইতে তো কারুর চোখের পাতা এক হয় নাই। একখান কথা কত, তোর মায়ের মুখে শুনলাম তুই নাকি কাল দুপুরে তিতিন রে নিয়া চণ্ডী মণ্ডপে যাবি বলে বেরাইছিলি। ঠাকুর মশাই নাকি কইছিল মেয়ের মাথায় মায়ের আশীর্বাদী ফুল সোয়াইয়া দিব। না বাবা, আমি আসলে মা আর তিয়াশাকে মিথ্যা বলেছিলাম। কাল সকালে আমি তিতিনকে নিয়ে সোজা জানবুড়োর কাছে গিয়েছিলাম। সত্যি কথা বললে তোমরা তো কেউ আমাকে ওই অবস্থায় বেরোতে দিতে না, তাই। কিন্তু বাবা, কাল সকালে আমি চণ্ডী মণ্ডপে গিয়েছিলাম। সেখানে ঠাকুর মশাই বসে এক মনে পুজো করছিলেন। ওর মুখ থেকেই আমি জানবুড়ো আর পানিমুড়ার ইতিহাসটা শুনলাম। উনি তো আমাকে পথ দেখালেন। হ্যাঁ, তুই কি পাগল হইলি নাকি শাওন? কি আবল তাবল বকতেছস? কোন ঠাকুর মশাই? কেন? চণ্ডী মণ্ডপের যে পুরোহিত, যার সাথে আমি কাল কথা বললাম। তোর মাথাটা সত্যি খারাপ হইয়া গেছে রে বাপ। আরে আজ কত বছর ধইরা ওই চণ্ডী মণ্ডপ পরিত্যক্ত পইরা আছে। পূজারীর অভাবে মন্দিরে মা আজ কতকাল পূজা পান না। পানিমুড়ার ওই অভিশাপের ভয়ে বাইরের কোনো বামুন এই গ্রামে আইসা পৌরোহিত্য করতেই চায় না। গ্রামের মানুষও ভয়ে ওই দিক পানে যায় না। আর তুই কইতাছস তুই কাল সকালে ওইখানে পুরোহিতের লোকে কথা কইছস? সুকুমার বাবুর এই কথাগুলো শুনে শাওনের মাথার ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল। বুকের রক্ত নিমেষে বরফ। সে কি শুনছে সব? তাহলে গতকাল সকালে এত বড় লড়াইয়ের জন্য কে তাকে পথ দেখালো? না 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 না, এটা তো হতে পারে না। আমি তো নিজের চোখে দেখেছি, আমি নিজে ওর সাথে কথা বলেছি। শাওন আর এক মুহূর্ত দাঁড়ালো না। উন্মাদের মতো ছুটল গ্রামের দক্ষিণ প্রান্তে সেই চণ্ডী মণ্ডপের দিকে। তার বুকের ভেতর তখন হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। এক ছুটে বটতলার সেই চণ্ডী মণ্ডপে এসে থামল শাওন। হাঁপাতে হাঁপাতে সে যা দেখল তাতে তাজ্জব বনে যেতে হলো তাকে। সুকুমার বাবু এক বর্ণও বাড়িয়ে বলেননি। কোথায় সেই পরিষ্কার চত্বর? কোথায় ধূপের গন্ধ? কোথায় বা শঙ্খ ঘণ্টার আওয়াজ? বিশাল বটগাছের নিচের সেই প্রাচীন চণ্ডী মণ্ডপটা আগাছা আর বনো লতায় ঢেকে আছে। টেরাকোটার ইটের খাঁজে খাঁজে বাসা বেঁধেছে মাকড়সার দল। পুরো ধুলো, শ্যাওলা আর ঝরা পাতায় ঢেকে আছে মায়ের বেদি। স্পষ্টই বোঝা যায়
গত কয়েক বছর ধরে এখানে পুজো তো দূরস্থ, মানুষের পা পর্যন্ত পড়েনি। আপনারা শুনছিলেন সন্দীপা কাঞ্জিলালের কাহিনী কানা পুকুর। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের গল্পে শাওনের চরিত্রে সুজন, তিয়াশার ভূমিকায় বর্ণালী, রমলা দেবীর চরিত্রে দেবযানী, সুকুমার বাবুর ভূমিকায় অরিন্দম, বামা রিমি, সদানন্দ এবং জান বুড়োর চরিত্রে বিশ্ব, রুদ্রনারায়ণের ভূমিকায় অতনু, মোড়ল হরিশঙ্কর অরিত্র, তিতিনের চরিত্রে বর্ণালী। এছাড়া গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে আমি অয়ন। সাউন্ড এবং পোস্টার ডিজাইনিংয়ে তরঙ্গ স্টুডিও। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই আবার হাজির হচ্ছি হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।